আসসালামু আলাইকুম। আমি শাহিনা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। বর্তমান এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে সবাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে আর বাড়িতে বসেই অনলাইন ক্লাসগুলো ফলো করবে। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বেসিক মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। তোমাদের এই পত্রের কোর্স কোডটি হলো 21-22-01। এই পত্রে আমি বাজার অধ্যায়ে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নটি হলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি যদি তোমাদেরকে পরিপূর্ণ বোধগম্যতায় পৌঁছে দিতে হয় তাহলে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেটা আমাদের দ্বারা এখন সম্ভব নয়। এই জন্য স্বল্প সময়ে আমি যতটি সম্ভব তোমাদের চেষ্টা করব বিষয়টি বুঝিয়ে দেওয়ার। প্রত্যেকে একটু খেয়াল করে শুনবে। আমাদের প্রশ্নটা হলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমাদেরকে এই প্রশ্নের উত্তর জানতে গেলে অনেকগুলি প্রশ্নের উত্তর আগে জেনে নিতে হবে। প্রথমত, বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? ফার্ম কি? স্বল্পকাল কি? ভারসাম্য কি? প্রথমে আসি বাজারের সংজ্ঞায়। সাধারণত আমরা জানি যে স্থানে ক্রেতা বিক্রেতার সমাগমে দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় হয় সেই স্থানকে বাজার বলে। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি একটি ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বোঝায়, যা কিনা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি নির্ধারিত দামে ক্রয় এবং বিক্রয় হয়। অর্থাৎ ক্রেতা বিক্রেতার মাধ্যমে একটি পণ্য যেখানেই ক্রয় বিক্রয় হোক না কেন সেটাকেই আমরা অর্থনীতিতে বাজার বলে ধরে নিতে পারি। এই বাজারে অনেক শ্রেণী বিভাগ আছে। সেই শ্রেণী বিভাগের একটি হলো প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজারের একটি শ্রেণী বিভাগ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটা সম্পর্কে ধারণা পাব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো সেই বাজার যে বাজারে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নির্ধারিত দামে যত খুশি তত স্বাধীনভাবে ক্রয় এবং বিক্রয় করতে পারে। এখানে ক্রেতা এবং বিক্রেতা কেউ অস্বাভাবিক আচরণ করে না, প্রত্যেকেই বাজার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে। আবার কোনো বিক্রেতাই বাজারে সম্পূর্ণ পণ্য সামগ্রী যোগান দিতে পারে না, বিধায় তারা কেউ বাজারের দামের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। তারা বাজার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দামেই যত খুশি তত পণ্য বিক্রয় করতে বাধ্য থাকে। সুতরাং এই বাজারকে আমরা দাম গ্রহিতা বলতে পারি। এ কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহিতার বাজার বলা হয়ে থাকে। এবার আসি ফার্ম কি? ফার্ম হলো উৎপাদনের একটি মাত্র ইউনিট। কোনো পণ্য উৎপাদনকারী একটি মাত্র প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। অর্থাৎ একটি সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একটি মাত্র উৎপাদন প্রতিষ্ঠানকেই বলা হয় ফার্ম। যেমন বাংলাদেশের কাগজ শিল্পের যত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটি মাত্র কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলা হবে একটি কাগজের ফার্ম। এরপরে আসি স্বল্পকাল। স্বল্পকাল, স্বল্প মানে অল্প, কাল মানে সময়। এই স্বল্পকালটা অর্থনীতিতে বা বাজারের ক্ষেত্রে কতটি সময় ধরা হয় সেটা আমি ব্যাখ্যা করব। সেটা হলো, স্বল্পকাল হলে এমন একটি সময় যে সময়ে কোনো ফার্ম তার স্থির খরচ বহন করতে বাধ্য থাকে। উৎপাদন শূন্য হলেও তাকে স্থির খরচ বহন করতে হয়। এ সময়ে দ্রব্যের চাহিদা যদি বেশি থাকে তাহলে তাকে ওই অল্প সময়ের মধ্যেই ওই প্রতিষ্ঠানেই পণ্যের যোগান, শ্রমের যোগান বাড়িয়ে উৎপাদন কিছুটা বাড়ানোর চেষ্টা করতে হয় এবং সেটি পরিবর্তনীয় খরচের মাধ্যমে। অর্থাৎ
এখানে আরেকটি বিষয় বলতে হবে যে স্বল্পকালে আমাদের উৎপাদনের বিষয়টি। তাহলে আমাদের আগে জানতে হবে উৎপাদন করতে হয়, উৎপাদনের খরচটা কি। কোনো দ্রব্য একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে গেলে উৎপাদনকারী যে পরিমাণ স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ করে উৎপাদনটা করে, সেই খরচের সমন্বয়কে বলা হয় মোট উৎপাদন খরচ। আর সেই মোট উৎপাদন খরচের একটি অংশ হলো স্থির খরচ, আরেকটি হলো পরিবর্তনীয় খরচ। তাহলে ফার্মকে স্বল্পকালীন সময়ে তার উৎপাদন চালিয়ে যাক বা না যাক, বন্ধ থাকুক আর চালিয়ে যাক, তাকে স্থির খরচ বহন করতেই হয়। যদি উৎপাদন বৃদ্ধি হ্রাস করতে হয় তাহলে তাকে শুধুমাত্র পরিবর্তনীয় খরচকেই পরিবর্তন করতে হয়। এরপর আসি ভারসাম্য। ভারসাম্য শব্দটি হলো এমন একটি ভারসাম্য কথাটির অর্থ হলো স্থিতি অবস্থা, অর্থাৎ একটি স্থির অবস্থা। ভারসাম্য এমন একটি অবস্থা যেখান থেকে অর্থনৈতিক শক্তিসমূহের সরে যাওয়ার, নড়ে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো প্রবণতাই থাকে না। অর্থনৈতিক শক্তি অর্থাৎ সবথেকে বড় শক্তি হলো চাহিদা এবং যোগান। এই চাহিদা যোগান তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, ঘাত প্রতিঘাতের মাধ্যমে অর্থাৎ দর কষাকষির মাধ্যমে এমন একটি অবস্থানে এসে পৌঁছায় যেখান থেকে তাদের আর সরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর এই অবস্থানটাকেই বলা হয় ভারসাম্য অবস্থান। এই ভারসাম্যের অবস্থানেই একটি উৎপাদনকারী তার দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে এবং এই উৎপাদনের পরিমাণে কি দাম নির্ধারিত হবে সেটা নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ ভারসাম্য হলো একটি স্থির অবস্থা, যেখানে একটি ফার্ম ভারসাম্য অবস্থায় উপনীত হতে পারে, সেখানেই তার ভারসাম্য পরিমাণ এবং দাম স্থির হয়। এবারে আসি আমরা পুরো প্রশ্নের ব্যাখ্যায়। তাহলে আমরা জানলাম যে বাজার কি, পূর্ণ প্রতিযোগিতা কি, ফার্ম কি, স্বল্পকাল কি, ভারসাম্য কি। একটি ফার্মকে স্বল্পকালীন সময়ে ভারসাম্য অর্জন করতে গেলে সবসময় যে সে ভারসাম্য অবস্থা অর্থাৎ স্বাভাবিক বা অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তা নয়। একটি ফার্ম অনেক সময় ক্ষতি স্বীকার করেও উৎপাদন করতে বাধ্য থাকে। এই উৎপাদনের জন্য ফার্মকে ভারসাম্যের দুটি শর্ত পূরণ করতে হয়। সেই শর্ত দুটির প্রথম বা প্রয়োজনীয় শর্ত একটি হলো MR = NC হতে হবে। এখন এই MR এবং NC এর মানেও তোমাদেরকে জানতে হবে। তোমরা এগুলো একটু ডিটেলস বা বই থেকে দেখে নেবে, আমি সংক্ষেপে একবার করে বলে দিচ্ছি। MR হলো মার্জিনাল রেভিনিউ আর NC হলো মার্জিনাল কস্ট। অর্থাৎ একটি ফার্ম তখনই ভারসাম্য অবস্থায় পৌঁছাবে যখন তার প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় এবং মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত হলো MC > MR হতে হবে। অর্থাৎ এই দ্বিতীয় শর্তটাই আমাদেরকে দেখা হচ্ছে MC > MR, অর্থাৎ MC এর রেখার ঢাল MR রেখার ঢাল থেকে বেশি হবে। এটাকে আমরা অন্যভাবে বলবো MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। MC রেখা ভারসাম্য অবস্থায় MR রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে এবং সেই বিন্দুতেই ভারসাম্য নির্ধারিত হবে। এছাড়াও ক্ষতি স্বীকার করে যদি উৎপাদন করতে হয় তাহলে অতিরিক্ত একটি শর্তের প্রয়োজন হয়, সেটা হলো AC > P > ABC। AC অর্থাৎ অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়, P অর্থাৎ প্রাইস, দাম, ABC অর্থাৎ অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয়। আচ্ছা, এরপরে আসি আমরা স্বল্পকালে একটি ফার্ম কয়টি অবস্থায় ভারসাম্য অবস্থার সম্মুখীন হয়। একটি ফার্ম স্বল্পকালে তিনটি অবস্থার সম্মুখীন হয়। প্রথমত স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কোন অবস্থায় হয়? P = AC হলে, অর্থাৎ দাম সমান AC অর্থাৎ অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় আর দাম যখন সমান হয় তখন সে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। খ নম্বরে আছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা অবস্থায় P > AC হয়, অর্থাৎ এক্ষেত্রে দাম বেশি থাকে আর গড় ব্যয় কম থাকে, সেখানে সে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে কখন? যখন AC > P > ABC হয়, অর্থাৎ গড় ব্যয় বেশি থাকে
দাম তার থেকে কম থাকে, আবার দামের থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কম থাকে। এই অবস্থায় উৎপাদনকারী কি করে? ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে। এবারে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নের চিত্রগুলি একটু এঁকে আঁকা শিখে নেব, কারণ যদিও আজকের ক্লাসে সম্ভবত চিত্রের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না, আমি শুধুমাত্র চিত্রগুলো আঁকাবো। তোমরা কোন রেখাটি কখন আঁকতে হবে, কিভাবে আঁকতে হবে সেটা একটু দেখে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই স্বাভাবিক মুনাফার চিত্র আঁকবো। আমরা ভারসাম্যের শর্ত দুটি অবশ্যই মনে রাখবো। প্রথমে আমরা উলম্ব অক্ষ আঁকবো, তারপরে আমরা ভূমি অক্ষ আঁকবো। ও এক্স ভূমি অক্ষ, ও ওয়াই উলম্ব অক্ষ। নিচে হবে উৎপাদন, উৎপাদনের পরিমাণ, আর এপাশে আয়, ব্যয়, দাম। অর্থাৎ উলম্ব অক্ষে আমরা ও ওয়াই অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করব, আর ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করব। শিক্ষার্থীবৃন্দ, আমি যে রেখাগুলো আঁকবো এই রেখাগুলির প্রত্যেকটিরই আলাদা আলাদা সূচি এবং অঙ্কন পদ্ধতি আছে, কিন্তু সেগুলি এখন দেখানো সম্ভব নয়। আমি শুধু রেখাগুলি কিভাবে আঁকতে হবে সেটাই করে যাব, তোমরা শিখে নেবে। এই চিত্র আঁকতে গেলে প্রথমেই আঁকতে হবে ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা এ আর ইকুয়াল টু এম আর। এ আর ইকুয়াল টু এম আর, আমাদের ভারসাম্যের শর্তে এম আর রেখার কথা আছে। এবারে আমরা এবং এম আর, এ আর ইকুয়াল টু এম আর, আর ও ওয়াই অক্ষে এখানে থাকবে পি। পি সমান এ আর ইকুয়াল টু এম আর। এখানে আমরা পি ইকুয়াল টু ডিও দিতে পারি। দাম যা, চাহিদা তাই, এ আরও যা, এম আরও তাই। এখানে প্রথম চিত্র আমাদের রেখা এটি। দ্বিতীয় রেখা হবে এমসি, অর্থাৎ ভারসাম্যের দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে। আমাদের ভারসাম্যের প্রথম শর্তে বলা হয়েছে এম আর আর এমসি পরস্পর সমান হবে। আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এমসি রেখা এই বিন্দুতে বা এখানে এম আর রেখাকে উপর দিক থেকে ছেদ করেছে, ফলে এটি ভারসাম্যের দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে আমাদেরকে এই বিন্দুটাকে ভারসাম্য বিন্দু হিসাবে ধরে নিতে হবে। অর্থাৎ এখানে ভারসাম্যের দুটো শর্তই পূরণ হয়েছে। এমসি আর এম আর পরস্পর সমান হয়েছে, আবার এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। অতএব এটা আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু থেকে নিচের দিকে একটি লম্ব টানবো এবং ভারসাম্যের পরিমাণ নির্ধারণ করে দেব। অর্থাৎ এখানে আমাদের দাম ও পি আর উৎপাদনের পরিমাণ ও এন। এখন আমরা যদি শুধু ব্যয় হিসাব করি, এমসি মার্জিনাল কস্ট হিসাব করি, তাহলে আমাদের চিত্র পরিপূর্ণ হবে না। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে গড় ব্যয়। আমি স্বাভাবিক মুনাফার সূত্রে বলেছিলাম পি ইকুয়াল টু এসি হতে হবে। এবার আমরা এসি আঁকবো, অর্থাৎ আয় এবং ব্যয় যদি সমান হয় তাহলেই স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। যেহেতু এখনো আমি স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফার সংজ্ঞা তোমাদেরকে বলিনি, স্বাভাবিক মুনাফার সংজ্ঞা হলো সেটাই যে মুনাফায় আয় ব্যয় দুটোই সমান থাকে সেখানেই স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। তাহলে এই এ আর রেখা বা অ্যাভারেজ রেভিনিউ গড় আয় রেখা যেখানে আছে, আমাদের এসি রেখাটাও সেই বিন্দু দিয়ে বা সেইখান দিয়েই যেতে হবে। অর্থাৎ আমরা এই ই বিন্দু দিয়ে এসি রেখাটা ইংরেজি ইউ আকৃতির করে এঁকে দিব। অর্থাৎ এই এসি রেখার আকৃতি হয় ইংরেজি ইউ আকৃতি। সেটা যেহেতু আমরা দেখানোর সুযোগ পাচ্ছি না, সেহেতু তোমরা এভাবে এসি রেখাটা ইংরেজি ইউর মতো এঁকে দিবে। এর একটি যৌক্তিক কারণ আছে, সেই যৌক্তিক কারণেই আমরা এসি রেখাটাকে ইংরেজি ইউ এর মতো করে থাকি। তাহলে এই চিত্রে স্বাভাবিক মুনাফা কত? ও এম ই পি, এইটুকু আমাদের পুরো ব্যয়। আবার আয় কতটুকু? ও এন ই পি, এইটুকু আমাদের পুরো আয়। আয় আর ব্যয় সমান হলে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়।
আবার শূন্য মুনাফা স্তরেও স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। এই চিত্রের ব্যাখ্যা দিতে গেলে আমাকে পরবর্তী একটি ক্লাস করতে হবে, যেখানে পরিপূর্ণ সব চিত্রের ব্যাখ্যাগুলো আমি দিতে পারবো। আমি এবার দ্বিতীয় চিত্রে যাব, অস্বাভাবিক মুনাফায়। অস্বাভাবিক মুনাফা আমরা এবারও একইভাবে আঁকবো। প্রথমে উলম্ব অক্ষ, তারপরে ভূমি অক্ষ, ওএক্স অক্ষ এবং ওওয়াই অক্ষ। এ পাশেও ঠিক এআর, এমআর, পি এগুলি আঁকা হবে। আবারও আমরা প্রথমেই আঁকবো এআর ইকুয়াল টু এমআর। এরপরে ভারসাম্যের শর্ত অনুযায়ী এমসি রেখা। এমসি রেখাও অনেকটাই ইউ আকৃতির হয়, কিন্তু এটা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে সেট করে উপরের দিকে কিছুটা খাড়াভাবে উঠে যায়। সে কারণে আমি এমসি রেখাও এভাবে এঁকেছি, আর এসি রেখাও ইংরেজি ইউ আকৃতি করে আঁকবো। তাহলে এখানে আমরা দেখছি দাম ও কি অবস্থায় এমসি আর এমআর দুজনেই এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গেছি এবং এই ভারসাম্য বিন্দু থেকে লম্ব টানবো, তাহলে আমরা পেয়ে যাব উৎপাদনের পরিমাণ। এবার আমরা একটা জিনিস মনে রাখবো যে অস্বাভাবিক মুনাফা কি। যে মুনাফা পেলে কোনো অস্বাভাবিক মুনাফা হলো সেই মুনাফা বা যা স্বাভাবিক মুনাফার থেকে বেশি। স্বাভাবিক মুনাফা হলো একজন উৎপাদনকারী আয় ব্যয় সমান হলেও স্বাভাবিক মুনাফা পায়, কিন্তু অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি হতে হবে। তাহলে আমাদের আয়ের থেকে অবশ্যই ব্যয়টা কম হতে হবে। আমাদের আয় আছে এই পর্যন্ত, আমরা এখন এসি রেখাটাকে অবশ্যই এই আর রেখার নিচে দিয়ে নিয়ে যাব। এইখানে হবে এসি রেখা। এসি রেখায় ভারসাম্যের লম্ব দাগটাকে এখানে আরেকটা বিন্দুতে সেট করেছে। এখানে আমরা দিয়ে দিব এফ বিন্দু। এই এফ বিন্দু থেকে আরেকটি লম্ব টানবো। এখানে আমরা যে কোনো বিন্দু আমরা নিজের মতো নিয়ে নিতে পারবো এবং নিয়ে সেই বিন্দু অনুযায়ী ব্যাখ্যা দিতে পারবো। ও পি ই এফ, এখানে আমরা জি বিন্দু দিয়ে দিলাম। এখানে আমাদের উৎপাদনের পরিমাণ হয়েছে ও এম পরিমাণ, মোট আয় হয়েছে ও এম ই পি, আর মোট ব্যয় হয়েছে ও এম এফ জি। এখানে আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ হলো এতটুকু। এইটা আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ। এক্ষেত্রে তোমাদেরকে মুনাফার সংজ্ঞা, সূত্রগুলা এবং সংজ্ঞা এগুলো সব বই থেকে দেখে নিতে হবে। মুনাফার সূত্রটা আমি একটু দেখিয়ে দিই। পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। এইগুলি প্রত্যেকটা সংকেত এবং সূত্রগুলি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা এই চিত্রের পরিপূর্ণ ব্যাখ্যাটা দিতে পারবে। এবার আসি আমি ক্ষতি স্বীকার করে উৎপাদন। এবারেও আমরা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ এঁকে নিব এবং নিয়ম অনুযায়ী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর ও এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেই অনুযায়ী ভূমি অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। এরপর ভারসাম্যের শর্ত অনুযায়ী এমসি রেখা আঁকবো। এমসি রেখা এআর এমআর রেখাকে ই বিন্দুতে সেট করেছে। এখানে আমরা ভারসাম্য অর্জন করেছি। এই ভারসাম্য বিন্দু থেকে লম্ব টেনে আমরা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্ষতি কখন হয়? যখন মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয় তখনই ক্ষতি হয়। তাহলে আমাদের আয় রেখাটা আছে এখানে,
অবশ্যই আমাদের ব্যয় রেখাটা তাহলে আয়ের উপরে থাকতে হবে। এক্ষেত্রে আমরা রেখাটা এইভাবে আঁকবো, এসি রেখাটাকে এই ই বিন্দুর উপরে আঁকবো, একে ই বিন্দু থেকে এটাকে একটুখানি উঠিয়ে দিব, দিয়ে এখানে আরেকটি বিন্দু নেব এফ বিন্দু, এবং লম্ব অক্ষ থেকে একটি লম্ব টেনে এফ বিন্দুতে মিলিয়ে দেব। এখানে আমরা আবার জি বিন্দু এঁকে নিলাম। তাহলে আমাদের এখানে মোট আয় কত হয়েছে? ও এম ই পি, আর মোট ব্যয় হয়েছে ও এম এফ জি। এই আয়ের থেকে আমাদের এখানে ব্যয়টাই বেশি, ফলে আমাদের লোকসান হয়েছে কত? পি ই এফ জি। এইটুকু হলো লোকসান। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। এই চিত্রের পরিপূর্ণ ব্যাখ্যা, সূত্র, সংজ্ঞা সব জানাতে হলে আমাদেরকে আরও সময় দিতে হবে। পরবর্তী কোনো ক্লাসে আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশাবলী মেনে চলো এবং সকলেই সুস্থ থাকার চেষ্টা